নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আজ আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়। আপনারা জানেন যে দুদিন পূর্বে সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গলের এসএসসি হাইকোর্টের যে রায়, ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছিল গত 22শে এপ্রিল, সেই রায়ের উপরে অলরেডি আমার একটা ভিডিও আছে। তো সেই রায়েরকে চ্যালেঞ্জ করে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টে একটি কেস ফাইল করে স্টে চেয়ে, বা এই হাইকোর্টের যে রুল, সেই রুলের এগেনস্টে। তো সুপ্রিম কোর্ট এই বিষয়ে গত পরশু কিছু বলেছে, এবং যে 17টা পয়েন্টের ওপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রুল করেছিল সেটির ওপর অনেকগুলোতেই তারা স্টে বা এনেছে, এবং ভোটের মৌসুমে তৃণমূল নেত্রী এটাকে তার নৈতিক জয় এবং বিভিন্ন জিনিস এর এগেনস্টে ফলসের প্রোপাগান্ডা দিচ্ছেন বা অ্যালিগেশন চালিয়ে যাচ্ছেন। দেখুন, সুপ্রিম কোর্ট এক তো হচ্ছে এমন একটা সময় এই কেসটি রাজ্য সরকার ফাইল করেছে, আর এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে গরমের ছুটি বা সামার ভ্যাকেশনটা চলবে। তাই এত কমপ্লিকেটেড একটা কেস সুপ্রিম কোর্ট এত স্বল্প সময়ের মধ্যে শুনতে চাচ্ছিল না, এবং হঠকারিতা ভাবে সুপ্রিম কোর্ট এই শুনানিটা স্পিড আপ করে একটা ভুলভাল ডিসিশন দিতে চায়নি। তার জন্যই মোস্ট অফ দ্য কেসেস স্টে এসছে। সো তৃণমূল হয়তো বা বলতে পারে এটা তাদের নৈতিক জয়, বিজেপি চাকরি খেকো, সিপিএমের আইনজীবীরা চাকরি খেকো, ওকে, আমরা মানুষ খেকো বাঘের নাম শুনেছিলাম, কিন্তু এই ভোটের মৌসুমে মমতা আর মুখ থেকে প্রতিনিয়ত বিভিন্ন শব্দচরণ হচ্ছে, যা নতুনই লাগছে আমাদের কাছে। তো এরকমই একটি ছিল চাকরি খেকো, বিজেপি চাকরি খেকো, সিপিএম। যাই হোক, সুপ্রিম কোর্ট এই স্টের মাঝখানেও কিন্তু কতগুলো জিনিস বলেছেন, সেটি আমি পয়েন্ট টু পয়েন্ট আমি কয়েকটি পয়েন্টের ওপর আলোচনা করব, যেটি কিন্তু অ্যালার্মিং এই রায়। ফার্স্ট অফ অল, সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বিশ্বাস করছে এবং জিজ্ঞেস করেছে এসএসসির কাছে এবং রাজ্য সরকারের কাছে যে এই প্রথমত এটা দুর্নীতি হয়েছে, এখানে কোনো দ্বিমত নেই, না সুপ্রিম কোর্টের কোনো দ্বিমত আছে বা কারোরই নেই, এবং সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তাকে পুনঃপ্রতিষ্ঠাই করেছেন আমি বলবো। সো সব থেকে যেটা ভালো হয়েছে, এইবার সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে এসএসসিকে মান্যতা দিতে হয়েছে, যখন সুপ্রিম কোর্ট বলেছে যে দুর্নীতি হয়েছে এবং এখানে কিভাবে আপনারা সেগ্রিগেট করতে পারবেন কারা জেনুইন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছে আর কারা জেনুইন নয়। এবং এসএসসি যেটা অনেক তালবাহানা করেছে হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে কখনোই তারা স্বীকার করেনি যে তারা এটাকে সেগ্রিগেট করতে পারবে না, এবং তারা মেনে নিয়েও যে এখানে চাকরি চুরি হয়েছে, তারপরেও তারা বলে গেছে যে যেহেতু ওই মাসে তাদের কাছে নেই হার্ড কপিটা, এবং পরবর্তীতে আপনারা জানেন যে সিবিআই তদন্ত করতে গিয়ে সফট কপি নাইসা বলে একটি কোম্পানি যা কর্ণধারের হার্ড ডিস্ক থেকে পেয়েছে, এবং রিট্রিভ করে সিবিআই কিন্তু সেই একটা লিস্ট মোটামুটি দিয়েছিলেন। তো সেই লিস্টে আপনারা জানেন যে মোটামুটি 26,000-এর মতো, 25,500 সামথিং ক্যান্ডিডেটের এসএসসি ক্যান্ডিডেটের 2016 যারা টিচার, শিক্ষক, তাদের সবারই চাকরি কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিলেন।
এবং তাদেরকে বলা হয়েছিল হাইকোর্টের রায়ে যে যারা এর মধ্যে অযোগ্য, কি কি ক্রাইটেরিয়াতে অযোগ্য করা হয়েছিল, এক হচ্ছে যারা শূন্য মার্ক নিয়ে ওয়েমার সিট, ব্ল্যাঙ্ক ওয়েমার সিট দিয়েছে, বা যাদের ওয়েমার সিটের নাম্বার পরিবর্তন হয়েছে, বা যারা সুপার নিউমেরিক পোস্টে অন্তর্গত হয়েছিলেন পরবর্তীতে, অথবা যাদের মেরিট লিস্টে নাম না থাকা সত্ত্বেও তাদেরকে পরবর্তীতে এক্সটেন্ডেড লিস্টে তাদের চাকরি হয়েছে। এরকম 3-4টি ক্রাইটেরিয়ার উপর বেস করে বলেছিল যে এরা যারা তাদের শুধু চাকরি বাতিল হচ্ছে না, তাদের 12% সুদ সমেত পুরো টাকাটা ফেরত দিতে হবে। এটা ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভার্ডিক্ট। তো আপাতত সুপ্রিম কোর্ট তাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়েছেন প্রায় 2 মাসের একটু বেশি, জুলাইয়ের 13 তারিখে। জুলাইয়ের 8-9 তারিখে সম্ভবত সুপ্রিম কোর্ট খুলছে, তো তারপরেই কয়েকদিনের মধ্যেই শুনানি হচ্ছে। তো আপাতত মমতা ব্যানার্জির ভোট বৈতরণীটা পার হয়ে যাচ্ছেন মিথ্যা কথা বলে, উনি তো মিথ্যাচারী হচ্ছেন, কিন্তু আখরিকে কিন্তু সুপ্রিম কোর্ট সময় দিলেও প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু কিছু লিমিটেশন দিয়েছেন। আমি সেই লিমিটেশনগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, সুপ্রিম কোর্ট এই যে 25,500 সামথিং বা 26,000 চাকরি যে বাতিল করা হয়েছিল, তো তাদেরকে বলা হয়েছে যে তাদের চাকরি সাময়িকভাবে তারা চাকরি থেকে বরখাস্ত না, তারা কাজ করতে পারবেন এখন। তবে একটি অ্যালার্মিং কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা শিক্ষককেই কিন্তু মুচলেখা দিয়ে চাকরি ক্ষেত্রে যেতে হবে। এবং কি সেই মুচলেখা দিতে হবে, যে তাদেরকে বলতে হবে যে আমরা যদি কোনো কারণে অযোগ্য চাকরি প্রার্থী হই ভবিষ্যতে, তাহলে আমাদের চাকরি তো শুধু যাবেই না, আমাদের কিন্তু প্রত্যেকটা যে পয়সা আমরা গভর্নমেন্টের থেকে নিয়েছি 12% সুদ সহকারে কিন্তু আমাদের ফেরত দিতে হবে। এই বিষয়ে বলার আগে আমি যে বিষয়টি এর আগে আমি স্কিপ করেছিলাম, সুপ্রিম কোর্টে এসএসসি যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় জানতে চাইলেন যে এই যে দুর্নীতি হয়েছে, আপনারা কি এটার মধ্যে কারা প্রকৃতপক্ষে চাকরি চোর আর কারা যোগ্য তাদেরকে সেগ্রিগেট করতে পারবেন। তো যাই হোক, তালবাহানা করা সত্ত্বেও এসএসসিকে স্বীকার করতে হয়েছে যে 25,000, 25,500 বা 26,000-এর মধ্যে 8,324 জন ভুয়ো ক্যান্ডিডেট আছে। না, এই হঠাৎ করে একটা সিটিংয়ে কি করে এসএসসি স্বীকার করতে পারলো 8,324টি দুর্নীতি বা অযোগ্য শিক্ষক? এটি এই কারণে তারা করতে পারলো কারণ বেসিক্যালি তারা ওই যে আমি বললাম সিবিআই যেটা নাইসার কর্ণধারের হার্ড ডিস্ক থেকে যে সফট কপি যেটা ওএমআর শিটের বার করতে পেরেছিল, এবং সেখান থেকে তারা ছাড়াই বাছাই করে তাদের তদন্ত সাপেক্ষে তারা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে এবং কলকাতা হাইকোর্টের কাছে তারা কিন্তু এফিডেভিট সহকারে ওই লিস্টটি দিয়েছিলেন, এবং তারা কিন্তু বলেছিলেন যে আমরা যতটা সম্ভব আমাদের তদন্তে আমরা বের করতে পেরেছি যে 8,324 এরা সবাই হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থী, এবং এরা সবাই হচ্ছে ভুয়ো। তো এই লিস্টটা কিন্তু সিবিআই এর। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধু? দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টে এই প্রথম এসএসসিকে স্বীকার করতে হলো, মুচলেখা দিয়ে স্বীকার করতে হলো যে চাকরি দুর্নীতি শুধু হয়নি, এই 8,324 জন ভুয়ো ক্যান্ডিডেট। তাহলে তার ঠিক পরেই
ডিওয়াই চন্দ্রচূড়জি জিজ্ঞেস করেছিলেন, তাহলে কি আপনারা বলতে পারেন বাকি যে 16,000 যে মেরিট লিস্ট আছে, 16,000 16,500 যে মেরিট লিস্ট আছে বা তাদের যে ক্যান্ডিডেটরা আছে তারা সবাই যোগ্য? এসএসসি কিন্তু সেখানে বলেছেন তারা কিন্তু সেখানে শিওর না, এবং তারা বলেছেন যে এতে আমাদের আরও কিছু তদন্ত করতে হবে, কিন্তু তারা স্বীকার করছেন, তারা বলেছেন তারা সেগ্রিগেট করতে পারবেন। এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্ট এটিকে স্টে দিয়েছে। এটি গেল একটা দিক। আরেকটা স্টে অর্ডার এসছে, যেটা আমি এবং আমার মতো যারা বেঙ্গল পলিটিক্সকে ভালোবাসে তারা চাচ্ছিল এটা যেন না দেয়। কি সেটা? সেটা হচ্ছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের রায় একটি ছিল যে সুপার নিউমারিক পোস্ট যারা তৈরি করেছিল, সেই সুপার নিউমারিক পোস্ট তৈরি কারা করেছিল? মমতা গভর্নমেন্টের মন্ত্রিসভা, ক্যাবিনেট। সেই ক্যাবিনেটের এখানে যে যোগসাজশ হয়েছে এবং সেখানে যে হয়েছে, তাতে যারা জড়িত তাদের সবাইকেই সিবিআই প্রয়োজন পড়লে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারবে। তো এই কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশনটাতে স্টে আছে আপাতত 13ই জুলাই পর্যন্ত বা 12ই জুলাই পর্যন্ত। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করা বা এসএসসিকে রিপ্রেজেন্ট করা, ওয়েস্ট বেঙ্গলের আমার আপনার করের টাকায় পাঠানো লয়ার, তারা বলেছেন যে এই ভোটের মৌসুমে সিবিআই যাকে তাকে যদি অ্যারেস্ট করে গোটা মন্ত্রিসভাটাই নাকি জেলের মধ্যে নিয়ে যেতে পারে, এটা নাকি সিবিআই চাইছে। তো তার জন্য ভোটের মৌসুম বলে এখন তাতে রাজনৈতিকভাবে টিএমসি দেউলিয়া হয়ে যাবে। টিএমসি এমনিতেও দেউলিয়া হবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে যেটা চাইলেন তারা যে এই বিষয়ে স্টে অর্ডার। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যে তাগিদ সেটি কিন্তু যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া ছিল না, তাদের তাগিদ ছিল মন্ত্রিসভাটা যেন জেলের মধ্যে না চলে যায়। তো মোটামুটি এই ছিল সারবক্ত সুপ্রিম কোর্টের 13 তারিখ পর্যন্ত। আমি 2-3টে পয়েন্ট আপনাদের সামনে যে তুললাম, যেটি কিন্তু আপাতত সাময়িক স্বস্তি হলেও এটি কিন্তু পার্মানেন্ট স্বস্তি না, এবং এতে কিন্তু আরও ভয়াবহ দিন আসছে। হয়তো বা সাময়িকভাবে মমতা ভোটের রাজনীতিতে মিথ্যা কথা বলে আরও কিছুদিন এক্সটেনশন পেলেন, এবং হয়তোবা কিছু না কিছু করে ভোটের রাজনীতিটা তিনি পেরিয়ে যাবেন। কিন্তু আমি বলছি, সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু মমতা গভর্নমেন্টের পতনের শুরু আমি দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট আমি যতটুকু পলিটিক্স বুঝি, আইন বুঝি, যতটুকু অ্যানালিসিস করতে পারি, আমার বিচারে আমি এইটুকু কিন্তু বুঝতে পারছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কি পয়েন্টগুলো দাঁড়ালো? নাম্বার 1, সবাইকেই সাময়িকভাবে বরখাস্ত যে করা হয়েছিল, যে চাকরি চলে গেছিলো সেটিকে রদ করা হলো, এবং তারা চাকরিতে জয়েন করতে পারবেন, বেতন নিতে পারবেন আগামী 2 মাসের বেশি, 13 তারিখ পর্যন্ত। নেক্সট ভার্ডিক্ট কী হবে, নেক্সট সেশন আরও কটি সিটিংয়ে চলবে তার উপর, মানে সেই দিন পর্যন্ত, সেই ভার্ডিক্ট পর্যন্ত চলবে। তো কিন্তু সেই শিক্ষকদের যোগ্য অযোগ্য প্রত্যেকটা শিক্ষককে কিন্তু মুচলেখাটা কি থাকবে, লিখতে হবে তাদেরকে যে আমরা যদি ভবিষ্যতে প্রমাণিত হয় যে আমরা চুরি করে চাকরিতে অযোগ্য হিসাবে চাকরিতে গিয়েছিলাম, তাহলে আমাদের চাকরি চলে যাবে এবং আমাদেরকে সেই 12% সুদ সমেত পুরো টাকাটা ফেরত দিতে হবে। শুধু তাই নয়, আমাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস সিবিআই বা যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন করলে সেটা ন্যায্য হবে। ভেবে দেখুন, বাংলার ঐতিহ্য নিয়ে যারা গলা ফাটায়, যারা বিজেপিকে রামের পার্টি বলে, হ্যাঁ, যারা বলে বিজেপি বা এই জাতীয় লোকজন বাংলার সংস্কৃতিই জানে না, বোঝে না। আজকে বাংলার সংস্কৃতি কোথায় যাচ্ছে?
কিন্তু বলুন, আমার এই কোশ্চেনটা আমার দর্শক বন্ধুদের কাছে থাকবে যে কোথায় গেল বাংলার ঐতিহ্য? যে শিক্ষক, আমরা শিক্ষককে মা বাবার পরে শিক্ষককে আমরা গুরু হিসাবে দেখতাম। হ্যাঁ, আমরা চাইতাম অলওয়েজ আমাদের সনাতনী কালচারের থেকে যেটি আসছে যে গুরু দক্ষিণার ব্যাপারটা ছিল, ঠিক আছে? তো সেটা আমরা শিক্ষককে মা বাবার পরেই দেখতাম। আজকে সেই শিক্ষকরা মুচলেখা দিয়ে চাকরিতে ফিরছে। বাংলার ঐতিহ্য, কোশ্চেনটা আপনাদের কাছে ওপর ছেড়ে দিলাম, বিচারটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। আরেকটি পয়েন্ট কি বলেছিলাম, যে আপাতত সিবিআই কিন্তু ক্রিমিনাল প্রসিডিংস চালিয়ে যাবে, কিন্তু তারা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডাকতে পারে, কিন্তু হার্ড স্টেপ যেটি অ্যারেস্ট আপাতত করতে পারবে না, সাময়িক স্বস্তি। এই দুটো পয়েন্ট নিয়ে হয়তো বা অনেকের, দেখুন সুপ্রিম কোর্টের ব্যাপার হচ্ছে, যে সুপ্রিম কোর্টের বিষয়ে লিটল বিট বলার আগে আমি একটু এই যে ভার্ডিকটা পরে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে যাচ্ছে, কিভাবে দাপিয়ে যাচ্ছে স্টেজের ভোটের মৌসুমে, স্টেজে লেকচার দিতে গিয়ে এক দিক থেকে আরেক দিকে তিনি চলে যাচ্ছে, তারপর টুইট করছে, টুইট করে তিনি সুপ্রিম কোর্টকে থ্যাংক ইউ বলছেন, ঠিক আছে? তো মমতা ব্যানার্জি কি বলছেন এবং তার টুইটেই বা কি লেখা ছিল, ছোট্ট করে দেখে নিন, তারপরে আবার আসছি আলোচনায়। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল,
অন্যকে উপিল করলে যে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা কীরকমভাবে বলছে, মিথ্যাশ্রী। তো হ্যাঁ, যারা সুপ্রিম কোর্টের এই ভার্ডিকে খুব একটা সহমত পোষণ করেননি বা করতে পারেননি, আমিও আপনাদের মতোই একজন ভেবেছিলাম যে অ্যাটলিস্ট এই মন্ত্রিসভার যে কাউকে নিয়ে বন্দি করে ইন্টারোগেশন করতে হবে, এইটুকু অ্যাটলিস্ট না করে। কিন্তু তারপর এই কারণেই করলো, কারণ ওই বলে না, আপনার কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, তো সেরকমই আপনি ধরে নিন সুপ্রিম কোর্ট খেলবে, দেরিতে হলেও খেলবে। সুপ্রিম কোর্ট টেস্ট খেলবে, T20 না। কাজে যারা আমরা T20-র মৌসুমে, IPL চলছে তো, T20-র মৌসুমে প্রতিদিনই দেখছি প্রত্যেক টিমই 200 রান করছে, আবার 200 রান করে চেস যারা করছে তারা অনায়াসে তুলে দিচ্ছে। তো ঠিক T20-র মৌসুমে সুপ্রিম কোর্ট খেলবে না। সুপ্রিম কোর্ট খেলবে, সুপ্রিম কোর্টে খেলা হবে কিন্তু টেস্ট। আর এই টেস্টই ইনিংস ক্রমশ প্রকাশ্য, যার এটি যদি ক্লিপিংস হয় নেক্সট হিয়ারিংয়ে দেখতে পাবেন যে কি চলছে। যাই হোক, অনেক আলোচনা হলো, গরম আমরাও দেখতে থাকবো, আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু বুঝি এই ভার্ডিক্ট নিয়ে, এবং এটি কোথায় পরিণতি হবে সেটি সবই শেয়ার করব। 13 তারিখ পর্যন্ত আমারও উদ্গ্রীব হয়ে থাকবো যে 13 তারিখ বা তার পরবর্তীতে কটা সিটিংয়ে এটির ফাইনাল ভার্ডিক্ট হয়। যে অনেক গরম আলোচনা হলো। ভোটের মৌসুম এমনিই প্রচণ্ড গরম পড়েছে, আমি যেখানে থাকি ইউএসের সেখানেও, আর কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে তো পড়েইছে। তাই গরম থেকে একটু স্বস্তি পেতে, আপনারা জানেন ভোটের মৌসুমে সবাই বিভিন্ন রকম বিজ্ঞাপন করছেন, প্রত্যেক পার্টি ভোট যাওয়ার জন্য, টানার জন্য, বিজেপিও প্রচুর করেছে। তো মোদিজির তো অনেক বিজ্ঞাপন আছে, সেগুলো নিয়ে হয়তো একটা দুটো বিজ্ঞাপন আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। কিন্তু গতকালকে একটি বিজ্ঞাপন এসছে, আমার খুব ভালো লাগলো, এবং আমি নির্দ্বিধায় বলি ইটস আ ভাইরাল। বিজেপির আইটি সেল থেকে করা হয়েছে বিকজ ভোট চাওয়ার জন্য। তো এটি করেছে যিনি, আমাদের সেই সত্যজিৎ রায় হীরক রাজার দেশের আদালতে যে করেছে, তিনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বিজেপির কালচারাল সেলের সম্পাদক শ্রী রুদ্রনীল। আপনারা জানেন অসাধারণ সুন্দর লেখাজোখা করেন, কবিতা, অভিনয় তো তার মাইন্ড ব্লোয়িং। তো খুব সুন্দরভাবে হীরক রাজার সেই থেকে নিয়ে একটি বিজ্ঞাপন করেছে। তো বিজ্ঞাপনটি দেখে নিন, আর সেই দিয়েই আমি শেষ করব আজকে আমার এই ভিডিওটি। তো আবারও বলছি নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আরেকটা কথা সবসময় বলে যাচ্ছি, সবাই কিন্তু গিয়ে নিজের ভোটটা দেবেন, কারণ ভোট হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আর পলিটিক্যাল পার্টি, আপনি যাকে ভালোবাসেন, আমি বিজেপি সিম্পেথাইজার, প্রো ইন্ডিয়ান মেন্টালিটি হোল্ড করি বলে আমি অবশ্যই চাইবো আপনারা বিজেপিকে দিন, নরেন্দ্র মোদীকে দিন। কারণ নরেন্দ্র মোদী 10 বছরে যা করে দেখিয়েছে, 70 বছরে কংগ্রেস এবং তার সমবর্ণ যে দলগুলো, বাজপেয়ীজি 6 বছরটা ছাড়লে কিছুই করতে পারেনি। আর বুঝতে হবে, বাজপেয়ীজি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসেছিলেন না। নরেন্দ্র মোদী 2 টার্মে অ্যাবসলিউট মেজরিটি কে দিয়েছিল? আপনারাই দিয়েছিলেন। এই দেওয়ার ফলে আজকে যে ইন্ডিয়াতে, আমি লাস্ট 8-9 মাসে দুবার ইন্ডিয়া ভ্রমণ করেছি, আমি দেখেছি যে ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সিস্টেমে কি উন্নতি হয়েছে। বেঙ্গলে কলকাতায় একটি রোলের দোকান থেকে শুরু করে একটি সবজিওয়ালা আলু পটল কিনতে গেলেও পেটিএমে হচ্ছে। এটি কিন্তু একটা ডিজিটালাইজেশন, একটা বিশাল ব্যাপার।
আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও করব, কিন্তু মোদিজি যে কাজগুলো করে গেছেন, ইটস আ কন্টিনিউটি। এই কাজের এখনও দের ইজ নাথিং স্টপ সেম। এটার যদি কন্টিনিউটিটাকে আরও বাড়াতে হয়, মোদিজিকে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে নিয়ে আবার পাওয়ারে আসতে হবে। এবং সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের এক একটি ভোট মাইনে রাখে। এই ভোট আপনার লোকাল ইলেকশন না, এই ভোট আপনার ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের ডেভেলপমেন্ট, ভারতবর্ষের নেক্সট 20 ইয়ার্সে ওয়ার্ল্ডের কোন জায়গায় যাবে। মোদিজি 2014 যখন আসে ভারতবর্ষে, ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিকে ইন্ডেক্সে 11th পজিশনে ছিল, এখন সেটি 5 থেকে ক্রমশ এই বছরের মধ্যেই 4-এ চলে যাবে। 3-এ বলছে 2029-এর আগেই চলে যাবে। সো এই ইন্ডিকেশনগুলো দেখুন। সোশ্যাল জাস্টিস সিস্টেমে, হেলথ কেয়ারে যারা পুয়ার, কোথা থেকে কি করেছে, প্রায় 2.5 বিলিয়ন বা তারও বেশি, ক্লোজ টু 3 বিলিয়নই হবে, করোনার 2টো ডোজ ফ্রিতে পেয়েছে। 3 বিলিয়ন ডোজ মোদিজি ফ্রিতে দিয়েছে, ভুলে যাবেন না। এবং কি সুন্দরভাবে করেছে। কাজেই আপনার ভোট দিন, যোগ্য ব্যক্তি, যোগ্য প্রধানমন্ত্রী সিলেক্ট করুন, বিজেপিকে আবার ক্ষমতায় নিয়ে আসুন। পরিশেষে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, আমার সাথে থাকুন, ছোট্ট ইউটিউব চ্যানেল আমার সঙ্গে মিন্ময়, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর রুদ্রনীলের এই বিজ্ঞাপনটি দেখে হাসতে হাসতে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, নমস্কার। হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, সাম্বা সাম্বা, বুম্বা বুম্বা, থাম্বা থাম্বা। নানাবিধ সুরিতে তোমাদের জুড়ি মেলাভার, তাই ডেকেছি তোমাদের দিতে এই উপহার। ধন্যবাদ মহারাজ, নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ, আপনার জন্য চুরি করে ধন্য হলাম আজ। এই যে খাদ্যমন্ত্রী ভালু, এই রেশন দুর্নীতি বন্ধ করো না, রেখো কিন্তু চালু। নিশ্চয়ই মহারাজ। দেখো জানোই তো, এই চাকরি, রেশন, কয়লা বালি এসব আমার খুব প্রিয়। তাই টাকা ধারার আরো সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগছি। আপনার আশেপাশে দেখুন, এটা আপনার রাজ্যেরই ছবি। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। মহারাজ প্রণাম নেবেন? এই কে বললো ভাগ দেবেন? না না, ভাগ না, বলছিলাম প্রণাম নেবেন। এই চাষা বেটার খুব বেড়েছে বার, উচিত শিক্ষা দেবেন এবার। এই শাসা বল, তোর কি চাই? আরে ভর দুপুরে নষ্ট করলি ভাত ঘুমের মেজাজটাই। হ্যাঁ, আগে মাফ করবেন হুজুর, এসেছে জানাতে নালিশ। আপনার পেয়াদারা আমাদের ধানের বীজ করছে হাফিস। বলিস ছোট মুখে বড় কথা? আরে আমার পেয়াদারা করছে চুরি, তাতে তোর কেন মাথা ব্যথা? কেন রে? টাকার অভাবে বিকোচ্ছে জমি, মরছে চাষি, তুমি খবর রাখলি? এই কে আছিস? এই বেটাকে পড়া, শক্ত করে হাত করা, বন্দি কর কারাগারে, আজীবন পচুক অন্ধকারে। আপনার আশেপাশে দেখুন, এটা আপনার রাজ্যেরই ছবি। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। বাবা 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 বাবা, এ তো দারুণ সংবাদ। রাস্তাকে লেখাপড়া সব বাদ। মনে জাগে বড় আহ্লাদ। থাকবে সবাই মূর্খ হয়ে, করবে না প্রতিবাদ। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন।